উজ্জ্বলবাবু উত্তর দেওয়ার আগেই ধ্রুব মানে সমের জ্যেষ্ঠ তো দাদা বলে উঠল, আরে বলো না, ঠাকুরমশাইয়ের সোয়া 5টায় আসার কথা, এখন পৌনে 6টা বাজে। ফোনটাও সুইচ অফ। কী যে করি, ওদিকে মা মেজমা খেপে উঠেছে। সঙ্গে সঙ্গে উজ্জ্বলবাবু বললেন, শোন, ঘরে ঢুকে মা যদি কিছু বলে চুপচাপ শুনে নিস। এমনিতে উপোস করে মাথা গড়মাচ্ছে, তারপর যা কাণ্ড করেছিস তুই। বলতেই ধ্রুব হেসে ফেলল। সোমের এই দাদাটাকে বেশ ভালো লাগে তৃণা, সবসময় হাসি খুশি মজার মানুষ। ধ্রুবর হাসি দেখে তৃণাও হেসে ফেলল। বলল, কী হয়েছে গো? সাথে সাথে উজ্জ্বলবাবু বললেন, কী হয়েছে? আলপনা দিয়ে দরজাটা আটকাসনি, মিনি গিয়ে পায়ে পায়ে পুরোটা ঘেঁটে দিয়েছে। ধ্রুব আবার হেসে বলল, মেজমা তারপর পুরো ঘর মুছিয়ে আবার আলপনা দিয়েছে, তারপর পায়েস রান্না করেছো, ওখানেও মিনি গিয়ে মুখ দিয়েছে। এই কথায় তিনার মনে পড়ল সকালের আলপনা আর পায়েসের কথা। ঘুম থেকে উঠে ছোটাই স্নান করে নেমেছিল ঠাকুর ঘরে, তখন ময়ূর স্নান হয়নি। ওর কথাতেই আলপনা দিয়ে পায়েস করে রেখে অফিসে চলে গেছিল তিনা। নেহাত মেজমার প্রাণের প্রিয় ওই মিনি না হলে আজ মিনির কপালেই ছিল। ধ্রুব হেসে বলল, বিয়ের পর থেকে মিনিকে অসহ্য লাগে তৃণা। সারাদিন পায়ের সামনে মিয়াও মিয়াও আর মৌসুমি দেবীর আদিক্ষেতা। আজ হঠাৎ খুব ভালো লাগলো মিনিকে। ভাগ্যিস আলপনাটা ঘেঁটে দিল, না হলে ওর দেওয়া আলপনা দেখে মৌসুমি দেবী অজ্ঞান হয়ে যেতেন। আর পায়েস ইউটিউব দেখে বসিয়েছে, কিন্তু কিছুক্ষণের মধ্যে বুঝে গেছিল পায়েস থেকে পোড়া গন্ধ বেরোচ্ছে। ওটাই ঢেকে রেখে অফিস গেছিল তৃণা, কারণ আর একবার করলে সেটা ভালো হবে এমন গ্যারান্টি ছিল না। জেঠু দাদাভাই শিগগির চললো, ঠাকুরমশাই ফোন করেছিলেন যে উনি আসবেন না, শরীর খারাপ। আরে বৌমণি, তুমিও এসে গেছো, চলো সবাই চলো। মেজমা, বড়মা, মা সবাই রেগে আছে। হাঁপাতে হাঁপাতে বলল, ঋতু সোমের ছোট কাকার মেয়ে, এবারে সবচেয়ে ছোট সদস্য। তিনার খুব প্রিয় এই মেয়েটা, মিষ্টি করে ডাকে বৌমণি। ও ডাকে সবাই ঘরে গিয়ে দেখলো ঠাকুর ঘর জুড়ে ভিড়। তিনজা মাটিতে বসে আছে, মুখ দরজার সামনে দাঁড়িয়ে, বাড়ির ছেলেরা উঠোন জুড়ে দাঁড়িয়ে আছে। সবার মুখে চিন্তার ছাপ, যেন বাড়ির কেউ অসুস্থ, সামান্য লক্ষ্মী পুজো নিয়ে এমন করছে যেন বিশ্বজয় হবে। বড়মা, আমার বন্ধুর বাড়ির ঠাকুরমশাই পুজো করে চলে গেছেন। আরেকজনকে বললাম উনিও রাজি নন। রিজু এসে খবর দিল, সাথে সাথে মু বলল, আজ কাণ্ড হয়েছে, ঠাকুরমশাই পাওয়া মুশকিল। ভরা পূর্ণিমা, সব পুরোহিতরা ব্যস্ত। কি বলছো, পুজো হবে না? গলা শুনে মনটা আনন্দে ভরে গেল তৃণা। সবার চোখে মুখে চিন্তা হলে তৃণার মনে ফুর্তি। হবে না, এই গলা কতদিন পরে শুনল। যত বিপদেই থাক, এই গলা শুনলে মন ভালো হয়ে যায়। আর শ্বশুরবাড়িতে বসে বাবার গলা পেলে মনটা খুশি তো হবেই। ধুতি পাঞ্জাবি পরে সেজে গুজে তমালবাবু হাজির। মেয়ের বাড়ির লক্ষ্মী পুজোর নেমন্তন্ন বলে কথা। কমলবাবু সোমের ছোট কাকা বললেন, তমালদা, ঠাকুরমশাই তো পাওয়া যাচ্ছে না, আমাদের জন অসুস্থ হয়ে পড়েছে, পুজো কী করে হবে জানি না। কথা শেষ হওয়ার আগে সোম এসে জানালো, কোনো পুরোহিত রাজি হচ্ছে না। একজন বলেছে 8টার পর করবে। হাউ হাউ করে উঠলেন মৌসুমি দেবী, সে কি কথা, 7টা 50-এ তো পূর্ণিমা শেষ হয়ে যাবে। থমালবাবু কোনোরকম ভূমিকা না করে বললেন, টিনা মা, তুমি পুজোটা সেরে দাও না, তুমি তো কি সুন্দর পূজা করতে। তোমার মা বলতেন মেয়ে আমাদের লক্ষ্মী, কি সুন্দর গুছিয়ে পূজা করো। তিনার মনে হলো ভগবান যেন এই মুহূর্তে বাবাকে বোবা করে দেন। হাড়ের খবরগুলো হাটের মাঝে না বললেই নয়। এবারের কেউ সেরকম তিনাকে কাজের ভাবে না। সংসারের কাজ খুব ভালো না জানলে সে কি আদৌ কাজের হয়? কিন্তু তাও এখন সবাই কেমন যেন তাকিয়ে আছে তিনার দিকে, অগত্যার গতি ভাবছে বোধ হয়। সমুজ্জ্বল বাবুকে বলল, হ্যাঁ গো বাবা, ও গীতা চ্যান্ট করে প্রথম হয়েছিল, বেলুর মোড় থেকে মেডেলও পেয়েছিল। তমালবাবু যোগ করলেন, সবকটা কোর্সে প্রথম, এমন মন্ত্র পড়বে মা লক্ষ্মী না এসে পারবে না। টিনা দেখল বাবার শুরু করা কথার ধাক্কায় আর পালাবার পথ নেই। তারপর আবার সম প্রতিযোগিতায় নেমেছে বাবার সাথে। টিনার সম্পর্কে জানার বিষয়ে কে কাকে টপকাবে এটাই দেখার। বিয়ের পর বোধহয় স্বামীরা একটু আধটু শ্বশুরের সাথে এরকম প্রতিযোগিতায় নাম লেখায়। মেয়ে আগে না বউ, সেই সূত্রে ধরেই সোম বলল, আমাদের বিয়ের দিন পুরোহিতের আগে আগে সব মন্ত্র পড়েছিল এই মেয়ে। সবাই তাকিয়ে আছে, শ্বশুর, কাকা শ্বশুররা, ভাসুর, এমনকি বৌমও। পুজোটা হলে যে ও হেরে যেতে পারে তাই নিয়ে একটু মাথা ব্যথা নেই এই মুহূর্তে। চোখ মুখে এমন একটা ভাব, নে বাঁচা আমায়।
এমনকি খিচুড়ি পায় সব যেন তাকিয়ে আছে তৃণার দিকে, যেন বলছে নে উদ্ধার কর আমাদের। মিনতি দেবী বললেন, যা পারিস কর মা, আমি আর পারছি না। উনি বললেন, মানে আর কেউ আটকাতে পারবে না। সবাই রাজি হলেও মৌসুমী দেবীর চোখে তখনও দ্বিধা। টিনা বলল, বড় মা, না গো, আমি সেরকম কিছু পারি না। মৌর সাথে সাথে বলল, চুপ করো, সারাদিনে এক কথা পারি না পারি না পারি না। সকালে কত সুন্দর আলপনা দিয়েছ, মেজমা নিজে বলেছে। পায়েসের গন্ধে আমার মন ভালো হয়ে গেছিলো, শুধু মিনির জন্য আবার খেটে মরতে হলো আমাকে। দরজাটা যদি একটু বন্ধ করে যেতে তাহলে কত না ভালো হতো। মোমের গলায় আক্ষেপ। টিনা দেখলো পায়ের কাছে বসে মিনি মেও মেও করছে, মনে হলো দৌড়ে গিয়ে প্রণাম করে, যেন সেই মিনি আজ লক্ষ্মী দেবী। ভাগ্যিস পায়েসটা পুড়িয়ে দিয়েছিল। যাও তাড়াতাড়ি তৈরি হয়ে এসে তো, সত্যি আর পারছে না। ছোটো মা বলতে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল টিনা। সবাই বললেও মৌসুমী দেবী একদম চুপ, বোঝা যাচ্ছে ভরসা করতে পারছে না টিনাকে। কিন্তু টিনা জানে এই কাজটাও এমন করতে পারে যে সবার ভুল ভেঙে যাবে। একটা কিন্তু কিন্তু করছে মনটা। আজ দুপুরে অফিসে বিরিয়ানি খেয়েছে, কী করবে ও? কাজ করতে করতে এমন খিদে পেলো, আর অফিসে সেই সময় বিরিয়ানির অর্ডার নিচ্ছিল। ভুলেই গেছিলো যে ও আজ লক্ষ্মী পুজো অফিসে আছে। মনে পড়লো এক চামচ মুখে ঢোকানোর পর। সাথে সাথে সোমকে হোয়াটসঅ্যাপ করলো। উত্তরে সোম বলল, কি মা লক্ষ্মী, খুব লক্ষ্মী, কোনো চাপ নিও না, খেয়ে নাও। আজ দিনটা খুব কঠিন দিন তোমার, দিনটা ভালোই ভালোই শেষ হলে আমাকে কাল বিরিয়ানি খাইও, মা লক্ষ্মী ক্ষমা করে দেবে। সোমের কথাগুলো মনে পড়তে হাসতে হাসতে টিনার স্নানে যেতে যাচ্ছিল, দেখলো সামনে দাঁড়িয়ে আছেন মৌসুমী। মন্ত্রটাও কি আলপনা বা পায়েসের মতো পারিস? গম্ভীর মুখে তাকিয়ে টিনার দিকে। সকালে কি ভাগ্যি ছুটে ঠাকুর ঘরে দেখতে গেছিলাম, আজ যা আলপনা দিয়েছি, বাপরে বাপ। তাড়াতাড়ি মুছে মিনির নামে দোষ দিলাম। আর পায়েসে পোড়া গন্ধ, সে যে কীভাবে সামলেছি আমি জানি। দিদি নিজের বউয়ের এত প্রশংসা করে, আর আমি, কপালটাই তো খারাপ আমার। কান্না চলে এলো টিনার চোখে। যে কাজটা করতে যাচ্ছে সেটাও সত্যি পারে, কিন্তু তাও আত্মবিশ্বাস পাচ্ছে না, যদি আবার অপমান হয়। হ্যাঁ ঠাকুরজি, বলো। না না, আর পুজো নয়, ঠাকুরমশাই এলোই না, শেষমেশ আমার টিনা পুজো করতে যাচ্ছে। ও তো জানি কি সুন্দর মন্ত্র বলে কত প্রাইজ পেয়েছে, অফিস থেকে এসে স্নান সেরে নিচে নামবে। টিনা অবাক হয়ে শুনছে। টিনাকে বকতে বকতেই হাতের ফোন বাজল। সোমের পিসি বোধ হয়, তাকে কি বলছেন মৌসুমী দেবী ফোনে। এরকমভাবে তো ছোটোবেলায় কোনো দোষ করলে মা বাঁচাতেন। এই মানুষটা তো শাশুড়ি, অন্য মানুষ যে খালি বউয়ের দোষ ধরলেই বাঁচে, কিন্তু একে তো আজ কেন যেন মায়ের মতোই লাগছে ত্রিনার। তাই তো বলছি, বউটা আমার সত্যি লক্ষ্মী। বলে ফোনটা রেখে ত্রিনার দিকে তাকালেন মৌসুমী দেবী। বললি না তো মন্ত্রটা কি পায়েস আর আলপনার মতোই পারিস? টিনা মাথা নাড়িয়ে না বলতে মৌসুমী দেবী নরম গলায় বললেন, দেখিস বাবা, এটা আমি আর বাঁচাতে পারবো না, এটা আমি একদম পারি না। টিনা সাহস করে বলল, মা, আমি দিদিভাইয়ের মতো লক্ষ্মী নই, কিন্তু এটা আমি পারি, ভালোই পারি। শুধু একটা নিয়মাবলী দিও। অনেক আগে করেছি তো, আর তুমি যদি এভাবেই পাশে থাকো তাহলে আমি খুব তাড়াতাড়ি লক্ষ্মী হয়ে যাব। টিনার গলায় কম্পন। মৌসুমী দেবী বললেন, তুই তোর মতোই থাক, শুধু বিশেষ দিনগুলোতে লক্ষ্মী হলেই হবে। যা স্নান করে আয় তো, আমি শাড়িটা পরিয়ে দিই, সেটাও তো পরতে পারিস না। কী যে লজ্জা তোর জন্য। সবার সামনে বাচ্চা চলতে চলতে একদিন ঠিক শিখে যাবি জানি, কিন্তু সেসব দেখে যেতে পারলে হয় আমার। কথাগুলো একদম মায়ের মতোই শোনালো। আর না পেরে টিনা জড়িয়ে ধরল মৌসুমী দেবীকে। উনিও জড়িয়ে ধরলেন টিনাকে। ফিসফিস করে টিনা বলল, তুমি তো মায়ের মতোই ভালো। মৌসুমী দেবী হেসে ফেললেন, বললেন, আর মেঝেতে বসে মিয়াও মিয়াও করছে মিনি, স্বভাব সিদ্ধ ভঙ্গিতে। লক্ষ্মী কিন্তু কোনো কাজে বা রূপে হয় না। আপনি যে কোনোভাবে লক্ষ্মী হতে পারেন, ভালোবেসে হেসে সুন্দর করে কথা বলে, যে কোনোভাবে, শুধু মনটা শুদ্ধ থাকলেই যথেষ্ট।